কোরবানির পরের থেকে বড় আপু এবং দুলাভাই বারবার ইনভাইট করছিল তাদের বাসায় যাওয়ার জন্য। আর যার জন্য এই বাসায় যাব, দুলাভাই নিজ কাজের জন্য ঢাকার বাইরে যেত, এর জন্য যাওয়া হচ্ছিল না। পরবর্তীতে শুরু হলো দেশের যে পরিস্থিতি, বাইরে যে বের হব এমনও পরিস্থিতি ছিল না। যাই হোক, অনেকদিন পরেই বড় আপুর বাসায় যেতে পেরেছি। অনেকটা সুন্দর সময় পার করেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বড় আপুর বাসায় যে বিশাল আকারের রান্না-বাড়া খাওয়া-দাওয়া হয়েছে, যেগুলায় আমি একদমই ভিডিও করতে পারিনি। কারণ আমার দুলাভাই একদমই এগুলা পছন্দ করে না। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে মারিয়ার কাছে রেখে আসছি। তারপরে আমরা সবাই মিলে বের হয়েছি। আর এদিকে মাহিনের পাশে দাঁড়াতেই নিজেকে অনেক শর্ট মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি বেশি লম্বায় না, কিন্তু আমার হাইট 5 ফিট 4 ইঞ্চি। তবুও দেখেন নিজেকে অনেক শর্ট মনে হচ্ছিল। যাই হোক, এখন আমরা চলে আসছি আপুদের অ্যাপার্টমেন্টের সামনে। উপরের দিকে উঠতেই সিঁড়িগুলা দেখি একটু পিচ্ছিল হয়েছিল। আর আপুদের ফ্ল্যাট হচ্ছে 7ম তলায়। হেঁটে হেঁটে 7 তলা পর্যন্ত যেতে ভীষণ কষ্ট হচ্ছিল। অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা। ফাইনালি চলে আসলাম আপুদের ফ্ল্যাটে। আর এই রুমটা হচ্ছে মাহিনের। এই রুমে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আছে। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। মাহিনের রুমটা পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস রয়েছে। তারপরে চলে আসছি আমরা মারিয়ার রুমে। এই রুমে আসার পরে দেখি এই রুমেও পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস রয়েছে। এখানে কিছু কাজ চেঞ্জ করেছে, সেটা আপু আমাদের দেখাচ্ছিল। তারপরে এখানে কোথায় কি বসবে, কিভাবে কি করবে সবকিছুই আমাদের বলে দিচ্ছিল। দুইটা রুমে আলো এবং বাতাসের পরিমাণটা অনেক বেশি ছিল। বড়পুর রুমে যে দেখি যে ওই রুমটা অন্ধকার, এই রুমে আলো এবং বাতাস অনেক কম। এখানে এসে এই রুমটা দেখছিলাম, এটা হচ্ছে বড় আপুদের রুম। এই রুমটায় আলোর পরিমাণটা কম। তারপরে এখানে ডাইনিং এবং ড্রয়িং এর স্পেসেও পর্যাপ্ত পরিমাণের আলো আছে। বড় আপুর কিচেনটাও দেখেছি, সবকিছুই এত ভালো লাগছিল। তারপরে বেলকনি থেকে এইভাবে কবুতরগুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। আপুদের এই বিল্ডিংটা 10 থেকে 11 তলা হবে, সঠিকভাবে বলতে পারছি না। আর প্রতিটা ফ্লোরে 8টা করে ইউনিট। ভাবা যায় কত বড় অ্যাপার্টমেন্ট। ছাদে ওঠার পরে আমার কাছে এত ভালো লাগছিল, এত পরিমাণে বাতাস ছিল, ভীষণ ভালো লাগছিল। আমরা যে বাসায় থাকি ওই বাসার ছাদে আমি যে কত বছর মনে হয় যায় না, আমি প্রেগনেন্ট থাকা অবস্থা থেকেই ওই ছাদে আর যাওয়া হয়নি। কখনো মনে পড়ে না ইরামণিকে নিয়ে আমি একটু ছাদে গিয়েছি, কারণ ইরাম বাচ্চাকে নিয়ে আমি ছাদে যাওয়ার একদমই সাহস পাই না। আমাদের বাসার ছাদটাও কিন্তু ভীষণ সুন্দর, একদিন আপনাদের দেখাবো। ইরামণিকে নিয়ে যাব। আর এই ছাদ থেকে বাইরে যত দূরই চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাই, এছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। বেশ ভালো সময় কাটিয়ে বাসায় এসে দেখি এরা বাচ্চা ঘুমিয়েছিল, ওকে ওঠানোর পরেই বিড়াল খাওয়া দাওয়া করছে আর ওর পাশ থেকে একদমই সরছে না। আর আমার বাচ্চাটা বিড়ালকে ভীষণ ভালোবাসে। আরেকটা বিড়াল আছে, সে তো ইরামণিকে দেখলে পালিয়ে থাকে, ওর সামনেই আসতে চায় না। বিড়ালটাকে ধরে একটু আদর করছিলাম আর ও আদর নিচ্ছিল সুন্দরভাবে বসে। আর এই বিড়ালটা এত ছোট থাকতে দেখেছি, এত ছোট ছিল, দিন দিন এত পরিমাণে বড় হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে একটা বাঘের বাচ্চা, ছোট্ট একটা বাঘের বাচ্চা। এত ভালো লাগে এই বিড়ালটা দেখতে, মাশাআল্লাহ অনেক কিউট। আমার বাচ্চাটা কিভাবে ওকে আদর করছে জাস্ট দেখেন, ভীষণ পছন্দ করে বিড়ালকে। আপনি আমরা ঘুরতে যাব আর মজার মজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করব না, সেটা কি হয়? এই শনি আকরায় মজার মজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্যই আমরা গিয়েছিলাম। আর এবার একটু ভিন্ন রকমের খাবারগুলোই ট্রাই করার চেষ্টা করেছি। গতবার যে খাবারগুলো খেয়েছিলাম, এবার চেয়েছি যে একটু ভিন্ন ধরনের খাবারগুলোই আমরা ট্রাই করব। স্ট্রিট ফুড খেতে যেয়ে মজার মজার ঘটনাও ঘটে আমাদের সঙ্গে, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখবেন, ভালোই লাগবে। এখানে অনেক মজার মজার স্ট্রিট ফুড খেয়েছিলাম, সেগুলো সবকিছুই দেখিয়েছি। এইবার আমরা আরেকটু ভিন্ন ধরনের খাবার খাবো। এখানে যে কাবাবটা দেখছেন, এই কাবাবের পিস হচ্ছে 80 টাকা মাত্র। ভাবা যায় এত বড় একটা কাবাবের পিস। এটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে 80 টাকা। আর এই কাবাবটা আমি কখনো এই ধরনের কাবাব খাইনি। উপরে হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে একদমই জুসি।
মাহিন এই কাবাবটা আগে খেয়েছিল, ওর কাছে ভীষণ ভালো লেগেছে। এর জন্য ও আমাদের এইখানে নিয়ে আসছে যে আন্টি চলো এই কাবাবটা খেলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আসলে এই কাবাবটা যে এত মজা ছিল, উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি, খুবই মজা ছিল আর দামও ছিল রিজনেবল। আমরা খাওয়ার সময় দেখি একটা আপুর সঙ্গে আমার বাচ্চাটা এত সুন্দর ভাব হয়েছে, সে বসিয়ে আমার বাচ্চার সঙ্গে সুন্দরভাবে খেলা করছিল। তারপরে আমরা চলে আসছি রাজকাচুরি খাওয়ার জন্য। আমার কখনো রাজকাচুরি খাওয়া হয়নি, তাই টোকেনটা কেটেই বসেছিলাম। আমাদের নাম্বার ছিল 10 আর এখানে বসে ওয়েট করছিলাম রাজকচুরি খাওয়ার জন্য। এই যে আমাদের রাজকাচুরি চলে আসছে, আমি একটু ট্রাই করে দেখছিলাম। এইখানটা দেখতে তো ভীষণ ভালো লাগছিল, খেতে আমার কাছে মোটামুটি লেগেছে। আর এই উপরের ফুচকাটা খাওয়ার পরে এইটাকে ভালোভাবে মিক্সড করে খেতে হয়। এখানে অনেক কিছু থাকে, ঘুগনি থাকে, ফুচকা থাকে, বাদাম থাকে, কিশমিশ, অনেক ধরনের জিনিস দিয়েই কিন্তু এই রাজকচুরি তৈরি করে। এখানে আবার মূল উপাদান হচ্ছে টক দই। টক দইটা দিয়ে সবকিছু মিক্স করে খেতে কিন্তু দারুণ লাগে। চলেন আপনাদের দেখাই এখানে রাজকচুরি কিভাবে তৈরি করে। রাজকচুরি তৈরি করার জন্য যে বড় ফুচকাটা নিয়েছে, এটার মধ্যে ঘুগনি পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তারপরে এখানে ফুচকা পরিমাণ মতন দিয়ে দিচ্ছে, দেখতেই পারছেন ফুচকাগুলো একবারে গুঁড়ো করে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এখানে নিমকি দিচ্ছে আর চানাচুর দিয়েছে। এবার পরিমাণ মতন টক দই ফেটে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছে। এখানে প্রায় 3 চামচের বেশি টক দই তারা ইউজ করেছে। এর মধ্যে তারা বাদাম এবং কিশমিশও কিন্তু দিয়েছিল। তারপরে ছোট্ট একটা ফুচকা দিয়ে এর উপরে টক দই ছিটিয়ে দিয়ে ভালোভাবে এটার উপরে মাখিয়ে নিচ্ছিল, বড় ফুচকাটার উপরে মাখিয়ে নিচ্ছিল। এখন কিন্তু এর উপরে দিয়ে দিবে টুটি ফুটি, যে টুটি ফুটি আমরা কেকে ইউজ করি, সেই টুটি ফুটি দিয়ে সুন্দর ডেকোরেশন করছে। উপরে আবার চানাচুর দিয়েছে, তারপরে দিবে এখানে বিটরুট। এই বিটরুটের দেওয়ার পরে কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখায়, দেখেন কত সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিয়েছে সস। এই রাজকাচুরি প্রতি পিস পড়েছে 120 টাকা করে। তারপরে চলে আসছি আমরা রোলার আইসক্রিম খাওয়ার জন্য। এটা তো আমি মিস করবই না, আমার কাছে এত ভালো লাগে। দেখেন কত সুন্দর কালারফুল আইসক্রিম, ফ্রুট দিয়ে তৈরি এই আইসক্রিমটা আমার কাছে ভীষণ ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছিল। আমি যখনই আসি না কেন তখনই কিন্তু এই রোলার আইসক্রিমটা খেয়ে থাকি, আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এই আইসক্রিমটাও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু খাওয়া যায় না, দ্রুত খেতে হয়। আইসক্রিমটা কিন্তু খুবই দ্রুত গলে যায়। আর এই আইসক্রিমের উপরে চকলেট সিরাপ দিয়েছে, খেতে কিন্তু আরো ভীষণ মজা লাগছিল। এই আইসক্রিমের বাটি পড়েছে মাত্র 50 টাকা। তারপরে আমরা চলে আসি কোল্ড কফি খাওয়ার জন্য। এই যে কোল্ড কফি খেতে এসেছি, এই কোল্ড কফি নাকি ইউনিক ভাবে সার্ভ করে, এর জন্যই আমরা মূলত এসেছি। আর এই কোল্ড কফি তৈরি করতে বিন্দুমাত্র বরফ কুচি ইউজ করে না, লিকুইড দুধটা ফ্রিজ আপ করেই বরফ আকারে করে ওইটাকে হাতুড়ি দিয়ে ভেঙেই এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছে। তারপরে কফি দিয়েছে, এখানে আবার চিনি দিয়েছে। আমাদের কাছে জিজ্ঞাসা করছিল যে মিষ্টির পরিমাণটা কেমন হবে, আমি বলেছি মোটামুটি হবে। এনাদের কফি পরিবেশন করাটা আমার কাছে অনেক জোস লেগেছে। দেখেন আমি কখনো এইভাবে করে বোতলে কফি খাইনি, আমি গ্লাসে খেয়েছি বা প্লাস্টিকের গ্লাসে খেয়েছি, অন টাইমে খেয়েছি, অনেকভাবে খেয়েছি কোল্ড কফি, কিন্তু এইভাবে করে বোতলে আমি কখনোই কোল্ড কফি খাইনি। আর কফিটা কতটাই ঘন হয়েছে জাস্ট দেখেন। তারপরে এইখানে চকলেট সিরাপ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এটা ছিল নর্মাল কোল্ড কফি। এখন আমি চকলেট কফিটা খেয়ে দেখব। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল, আমি অনেকক্ষণ আগেই বগর বগর করছিলাম, কিন্তু মাহিন ভিডিও করতে একদমই ভুলে গিয়েছে। আর এটা নিয়েই আমি অনেক হাসছিলাম যে মাহিন ভিডিও করতে ভুলে গিয়েছে। আর এখানে দুইটা কফি আছে, কোল্ড কফি, একটা হচ্ছে চকলেট ফ্লেভার কফি, একটা হচ্ছে কফি। দুটা খেয়ে দেখি কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। আর চকলেট ফ্লেভারের কফির প্রাইস হচ্ছে 120 টাকা আর কোল্ড কফির প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আর মজার ব্যাপার হচ্ছে এই কফি খাওয়ার পরে আমরা বাসায় এই বোতলগুলো নিয়ে যেতে পারবো, সব থেকে মজার বিষয়। এটা চকলেটটা পড়ছে 120 টাকা, এটা আমরা নিয়ে যেতে পারবো। আর অনেক ঘন এবং মজা, এই পুরোটাই দুধ দিয়ে করছে, বিন্দুমাত্র পানি ইউজ করেনি এরা। এটা হচ্ছে কোল্ড কফি, দেখি এটা হচ্ছে 100 টাকা, ঘন এবং খেতে মজা। আমার কাছে মনে হচ্ছে চকলেট ফ্লেভারের থেকে এমনি কফিটাই বেশি মজা লাগে।